গল্প নয়, সত্য ঘটনা। যার মুখে আমার এই গল্প শোনা, তাদের পরিবারবর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরোবি শহরে অনেকদিন আগে থেকেই বাস করছিলেন। ওই দেশের নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনেছিলাম। সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে বার হয়েছি। একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে। আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন। অনেকদিন দেখিনি প্রণববাবুকে। তিনি কবে এখানে এসেছেন তাও জানি না। আমাদের এদিকের বাজারে মালিয়া মোহন্তির বড় গোলদারি দোকান আছে। তার কাছে জিজ্ঞাসা করে জানলুম যে প্রণববাবু আজ 2 মাস ধরে হোমসডেল কুঠিতে বাস করছেন। মিনিট 35 পরে, কারণ আমাকে তো পায়ে হেঁটে এই পথটা পার হতে হলো, প্রণববাবু এবং আমি দুইজনে বসে গল্প করছিলাম এবং চা পান করছিলাম। অনেক দিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুজনেই খুব খুশি হয়েছিলাম এইরকম হঠাৎ দেখা হয়ে যাওয়াতে। প্রণববাবু বললেন, এখানে খেয়ে যাবেন। আমি বললাম যে বাড়িতে তো বলে আসিনি, স্নান হয়নি। প্রণববাবু বললেন, সব ব্যবস্থা হয়ে যাবে এখন। আর তাহলে থাকবেন তো? একটা খুব ভালো গল্প বলবো, খেয়ে দিয়ে ওই বুড়ো হর্তুকিতলার ছায়াতে বসে। কেমন? এই যে ও লাখপতিয়া, এই এদিকে এসো, এই বাবুর বাড়িতে গিয়ে একটু খবর দিয়ে আসতে হবে। আমি বললাম যে এখানে কতদিন আর থাকবেন? প্রণববাবু বললেন, বুধবারেই চলে যাব। আজ দেখা হওয়াতে বড় ভালো হলো। কতদিন দেখা হবে তা আর কে জানে। আমি বললাম যে আমরা তো কলকাতাতেই থাকি। ঠিকানা না জানাতেই প্রণববাবু মাঝখানেই বলে উঠলেন, আপনি মাংস খান তো? আমি বললাম, খুব খাই। নিষিদ্ধ পক্ষীর মাংস? আমি বললাম, খুব খাই। মধ্যাহ্ন ভোজন খুবই ভালো হলো। এরপর আমরা সেই হর্তুকিতলাতে গিয়ে বসি। সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈলশ্রেণী। ঝিরঝির বাতাস বইছে নদীর দিক থেকে। একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে। প্রণববাবু বললেন, আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন। আজ একটি অসাধারণ ঘটনার কথা বলবো আপনাকে। এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছাটা বড় প্রবল হয়েছে। আপনি জানেন, আমার বাবা ও কাকা উগান্ডা রেলপথ তৈরির সময় থেকে ওদেশে ছিলেন। আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলালেবুর আবাদ করেন। আমার বাবার অনেক আগে থেকে তিনি আছেন সেই দেশে। তার 4-5টি ছেলে বিগ গেম হান্টার। লোহার মতন শরীর তাদের, অনর্গল সোহালি ভাষা বলতে পারে এবং সে দেশের নেটিভদের মতনই তারা পারে। এইসব কথা গল্পের মতন শোনাচ্ছে নাকি? কিন্তু ঘর ভোলা লোকের কাছে এসব যতই গল্প বলে মনে হোক, আমরা জানি যে বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে। আমাদের পৈতৃক বাসভূমি বলাগড়ের কাছে শিমুলিয়ায়। 10 বছর বয়সে আমি প্রথম নাইরোবি যাই। ভিক্টোরিয়ার নয়াঞ্জা হ্রদের তীরবর্তী কাম্পালা নামক ছোট একটি শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে এক ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সেই সময়। আমাদের পরিবারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল। সে সময় তিনি বিবাহ করেননি। ছুটি ছাটাতে নাইরোবিতে আমাদের বাসাতে এসে বসতেন। তিনি দিনকতক আমার ইংরেজি পড়াবার ভারও নিয়েছিলেন। সে সময় ওদেশে জিনিসপত্র খুব সস্তা ছিল। মাংস, দুধ, মাখন, কপি যথেষ্ট পাওয়া যেত। সমগ্র নাইরোবিতে 3 ঘর বাঙালি পরিবার ছিল। সকলেই ইউগান্ডা রেলপথের কর্মচারী। আর একজন ছিল খ্রিস্টান। ধর্মপ্রচার করবার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত সে। মাঝে মাঝে নাইরোবিতে থাকতো আর মাঝে মাঝে দূর পল্লী অঞ্চলে চলে যেত। আমি 15 বছর একাদিক্রমে নাইরোবিতে ছিলাম বাবা মার সঙ্গে। ওখানকার জীবন আমার খুবই ভালো কেটেছিল। জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ, জিনিসপত্র ছিল সস্তা। কত নতুন স্বপ্ন তখন দেখেছি অল্প বয়সে। একবার আমার খুড়তুতো ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্গোর জীবনে এক অপূর্ব ছবি আমার চোখের সামনে ধরল। সে আমার তরুণ বয়সে। বাবাকে বললাম, কাকার কমলালেবুর আবাদে গিয়ে কাজ করব আমি। হাতি সিংহ শিকার করব, গল্পের বইয়ে নায়কের মতন দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ মুক্ত জীবনানন্দ আস্বাদ করব।
আমি জিজ্ঞাসা করলাম, তখন আপনার বয়স কত? তিনি বললেন, 17 বছর। আর লেখাপড়া? কামপালার সেই মাস্টার সীতানাথ মারুত যে ইংরেজি পড়াতেন, আর স্টেশন মাস্টার ডসন সাহেবের মেমের কাছে অঙ্ক কষতাম। আমায় বড় ভালোবাসতেন ডসন সাহেবের স্ত্রী। তার এক ছেলে ছিল প্রায় আমারই বয়সী। একটা এয়ারগান দিয়ে তার সঙ্গে খেলা করতাম আমি। শিকারের ঝোঁক ছিল আমাদের দুজনেরই। নাইরোবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কন্টক এবং শিমুশা গাছের বনে জেব্রা, সিংহ, জিরাফ, উটপাখির দল বিচরণ করত, এখনো করে। আমরা কতবার এইসব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্য। একবার একদল সিংহের সামনেও পড়েছিলাম। তার মধ্যে এক গর্ভবতী সিংহীও ছিল। সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে 3-4টে শাবক প্রসব করেছিল। সুতরাং লেখাপড়া সেখানে তেমন হয়নি। আচ্ছা, আপনি যে ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে? সে অনেক পরের কথা। কলকাতায় ডাক্তারি পড়ি আমি। তা কত বছর বয়সে কলকাতায় আসেন? ধরো 25 বছর বয়সে। আচ্ছা, অত বছর বয়সে ডাক্তারি পড়লেন, পাশ করেছিলেন? হ্যাঁ, হোমিওপ্যাথিক কলেজে পড়ি। মাত্র 3 বছরের কোর্স ছিল তখন। তাতেই যথেষ্ট রোজগার করেছি, এখনো করছি। আমি বললাম যে ভাগ্যটা ভালো আপনার। তিনি বললেন, আমি প্রথম প্র্যাকটিস করি ডার এস সালামে, তারপর মোমবাসায়। ওখান থেকে বম্বে থেকে কলকাতায় এলাম। পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ওই ডার এস সালামে। আবার ইচ্ছা ছিল যে সেখানে যাই, কিন্তু সেখানে আর সুবিধে হবে না। মালায়ন গভর্নমেন্টের আওতায় এবং উৎসাহে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে ভারতবাসীদের সেখানে আর সুবিধা হবে না। ওরাই বেশি ডাকত। আমি বললাম, কারা? কেন, আফ্রিকানরা। ওদের মধ্যে অনেকে ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সেই সময়। অনেক মেয়ে ভারতীয় স্বামী গ্রহণ করেছিল। আস্তে আস্তে উভয় সমাজে এই প্রথাটা চালু হচ্ছিল। যাক, এইবার আসল গল্পটা বলুন। বেলা গিয়েছে। বাকিটুকু অথবা আসল গল্পের অতি গল্প যা, তা কিন্তু ভারী অদ্ভুত। শুনলেই তো ফুরিয়ে যাবে। তার চেয়ে চলুন চা খাওয়া সেরে নেওয়া যাক। চা খাওয়া হলো খুব ভালো। ও বেলাও যাতে আমি থাকি সেজন্য প্রণববাবু তার স্ত্রী পিড়াপিড়ি করতে থাকলেন। এবেলা নাকি ভালো করে খাওয়ানো হলো না। আমার নাকি খাওয়ার খুবই কষ্ট হলো। সন্ধ্যার পর আধ জ্যোৎস্না এবং আধ অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই হর্তুকিতলায় বসে। এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাসে আপনার কিছুটা জানা দরকার। আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফয়েজাবাদে মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন। তার 2 বিবাহ। আমার দিদিমাকে তিনি বিবাহ যখন করেন তখন তার বড় ছেলের বয়স 30 বছর। আমার মা তার শেষ বয়সের সন্তান। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার দিদিমা সধবা অবস্থায় দেহত্যাগ করেন। আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি, আমার মামার বাড়ির ঝি। আমার দাদামশাই যখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন, বামা মাকে ঠিক নিজের সন্তানের মতন মানুষ করেছিল। বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত। মার বড় বয়সেও সে যেত। বামা ঝি কোথাও যেত না। নিজের দেশ বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে, মায়ের ভার নেওয়ার পর সে কখনো আর সেই গ্রামেও পদার্পণ করেনি। আমার মা যখন বিয়ের কনে সেজে আমাদের বাড়ি এসেছিলেন, বামা ঝি তখন মায়ের সঙ্গেই এই বাড়িতে চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায়ই তার এই জামাই বাড়িতে এসেই সে থাকত। মা বলতেন যে, তুই এখানেই থাক না কেন বামা? সে বলতো, না খেদি। খেদি হলো আমার মায়ের ডাক নাম। জামাই বাড়ির কি থাকতে আছে, লজ্জার কথা তো। সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতেই পারত না। কিছুদিন পর পর প্রায়ই আসতো সে। আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলাতে, যেমন নারকেল নাড়ু, চিড়ে, কলা, এইসব জোগাড় করে সে নিয়ে আসতো। শুধু হাতে সে কখনো আসেনি। বামাঝি কিন্তু মারা যায় আমার মামার বাড়িতেই, হঠাৎ কি যেন একটা অসুখ হয়ে। মায়ের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়নি। মায়ের সেজন্য খুব দুঃখ হয়েছিল। আমাদের কাছে পর্যন্ত বামার নাম করতেন আর চোখের জল ফেলতেন।
আমি বললাম যে আপনি বামাঝিকে দেখেছিলেন? তিনি বললেন, না, আমার দাদা দেখেছিলেন। আমার দাদার 6-7 বছর বয়স তখন। তারপর কর্ম উপলক্ষে বাবা মাও ইউগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন। আমরাও গেলাম, ক্রমে বড় হলাম সেই দেশে। বাবার চাকরির উন্নতি হলো। আমার এক বোনের বিয়ে হলো মোম্বাসায়। সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতারণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন। তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি। কিন্তু এর পরের বছর আমার মা মারা গেলেন। আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন। একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন, শরীরটা কেমন যেন করছে। আর তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। ডাক্তার আসবার আগেই মারা গেলেন মা। এইবার আসল কথাটা এসে গিয়েছে। মা তো মারা গেলেন সন্ধ্যার সময়। অনেক রাতে লোকজন জোগাড় হলো। যে কটি বাঙালি পরিবার নাইরোবিতে সেই সময় থাকতো, তাদের সকলের বাড়ি থেকে মেয়েরা এবং পুরুষরা এলেন সেই রাত্রে আমাদের বাড়িতে খবর পেয়ে। রাত 11টার পর আমরা শ্মশানে মৃতদেহ নিয়ে গেলাম। নাইরোবির বাইরে শহর থেকে প্রায় 1 ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে সেই শ্মশানটা। স্থানটা বড়ই নির্জন এবং ঘাসের জঙ্গলে ভরা। রাত্রে এসব স্থানে সিংহের ভয় ছিল খুব বেশি। সিংহের উপদ্রবে রাতে কেউ বড় একটা মরা নিয়ে যেতে সাহস করত না শ্মশানে। আমাদের সঙ্গে অনেক লোক ছিল। আলো জেলে ও বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল। মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে। দাদা মুখাগ্নি করলেন। আমরা সবাই চিতার অদূরে বসে আছি। ঠিক এমন সময় আমার ছোট ভাই দেবু আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই দেখো, ও কে দাদা? আমি চেয়ে দেখলাম, শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক দৃষ্টে চিতার দিকে চেয়ে আছে। পরনে তার আধময়লা থান কাপড়। বাবা সেদিকে চেয়ে বলে উঠলেন, সর্বনাশ, ও যে বামাঝি। দাদা বললেন, হ্যাঁ বাবা, বামা দিদিমার মতনই তো দেখতে বটে। বাবা বললেন, তোর মনে আছে? দাদা বললেন, একটু একটু তো মনে পড়ে বাবা। আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম। সত্যি এই গভীর রাতে এই দুর্গম সাপোৎসংকুল শ্মশানভূমিতে কোন বাঙালি মেয়ের আসবার কথা তা তো কেউ কল্পনাও করতে পারে না। আমরা কেউ তাকে চিনিও না। কেবল চেনেন বাবা এবং সামান্য কিছু চেনে দাদা। তাদের সাক্ষ্য সেইখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করলে। কোথায় বা চিতা, কার বা মৃতদেহ, মৃত্যুই বা কার? বৃক্ষতলে উপবিষ্টা নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি। সে সম্পূর্ণ নিষ্পৃহ, উদাসীনভাবে এক দৃষ্টিতে জ্বলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল। এখনো সে ছবি আমি যেন দেখতে পাচ্ছি চোখের সামনে। চিরটাকাল সেই ছবি আঁকা থাকবে আমার মনের পটে। হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুজয়ী স্নেহের টানে আজ 20 বছর পরে বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরোবির শ্মশানভূমিতে। বেশিক্ষণ আমরা দেখতে পাইনি। সবশুদ্ধ বোধহয় মিনিট 5-6 হবে বামাঝিকে আমরা দেখতে পেয়েছিলাম সবাই মিলে। তারপরে মিলিয়ে গেল সেই মূর্তি। আমরা বেশি কিছু বলিনি। এরপর দাহ কার্য শেষ করতে সকাল হয়ে গেল। নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলুম তখন বেলা 7টা কি 7:30। ওই নদীর তীরেই আমার মায়ের দশপিণ্ড দেওয়া হলো 10 দিন পরে এবং মন্ত্র উচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি। নাইরোবির বাঙালিদের বাড়ির মোটামুটি বিয়ে, পৈতে, ষষ্ঠী পুজো সব তিনিই করতেন। তার নামই ছিল আমাদের মধ্যে পুরুত কাকা। নদীর ওই পারে শৈলশ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল। এরপরে না আমি কখনো মাকে দেখতে পেয়েছি আর না কখনো বামাঝিকে।